রাত যখন গভীর হল, তখন আমি স্যারের রুমের দরজা খুলে আস্তে আস্তে স্যারের রুমে প্রবেশ করলাম। স্যারের রুমে প্রবেশ করে স্যারের মায়াবী চেহারাটা খুব ভালোভাবে দেখতে শুরু করলাম। হঠাৎ করে অনুভব করলাম স্যার ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠে স্যার তার নিজের রুমে আমাকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। তারপর স্যার আমাকে বলল, সাইমা, তুমি এখানে কি কর? এ কথা বলার সাথে সাথে অন্যরকম দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। সেদিন রাতে মূলত স্যারের এখানে আমি একটা শর্ট জামা পরে গিয়েছিলাম। আমি বললাম, স্যার, আপনি কি বুঝেন না এত রাতে একটি মেয়ে আপনার এখানে কেন এসেছি? তারপর স্যার বলল, ওফ সাইমা, বুঝতে পেরেছি। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম কেউ যেন আমাকে পিছন থেকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিল। ধাক্কাটা এমনভাবে দিয়েছিল, আমি খাটের উপরে পড়ার সাথে সাথেই মাথাটা কেমন জানি চক্কর মেরে আমি পড়ে গেলাম। তারপর স্যার আমার সাথে যা করল বন্ধুরা, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি সাইমা আক্তার পুতুল। আমার ডাক নাম পুতুল। আমার বর্তমান বয়স 25। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো, তখন আমার বয়স ছিল মাত্র 14। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার বাবা একজন ব্যবসায়ী। ব্যবসায় কাজে তিনি প্রায় বেশিরভাগই দেশের বাইরে থাকতেন। আমার মা একজন গৃহিণী। আমি পড়ালেখায় খুব একটা ভালো ছিলাম না। তাই আমার মা বাবা ঠিক করল আমার জন্য বাড়িতে একজন লজিং মাস্টার রাখবে, যে নাকি সব সময় আমাকে পড়ালেখা করাবে, সব সময় আমাকে দেখাবে। আমার মা বাবার সিদ্ধান্ত অনুযায়ী আমার জন্য বাড়িতে একজন লজিং মাস্টার রাখল। লজিং মাস্টারটি দেখতে খুব হ্যান্ডসাম, অনেক সুন্দর ফর্সা, তবে একটু লাজুক টাইপের। লজিং মাস্টারকে দেখে আমার খুব পছন্দ হয়েছে এবং প্রকৃতপক্ষে সে খুব মেধাবীও বটে। সে সায়েন্স থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে। গ্রামের বাড়ি মফস্বল এলাকায় বিধায় শহরে পড়ালেখা করার জন্য সে আমাদের এখানে এসেছে। আমরা শহরে থাকি, আর আমরা যে শহরে থাকি সে শহরে সে একটি ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। প্রথমত সে মেসে থাকত, তারপর আমার আম্মু আব্বুর সিদ্ধান্ত অনুযায়ী সে আমাদের পাশেই আমাদের গেস্ট রুমে থাকে। আমার আব্বু তো বাড়িতে থাকত না, ব্যবসার কাজে ব্যস্ত থাকত। আমাদের বাসায় কোনো পুরুষ লোক ছিল না। আমাদের বাসার লজিং মাস্টার কাজ ছিল আমাকে পড়ানো আর টুকটাক বাজার সদাই করা, আর তার নিজের পড়ালেখা। ওহো বন্ধুরা, তোমাদেরকে তো আমি আমার লজিং মাস্টারের নাম বলতে ভুলে গেছি। তার নাম হচ্ছে আদিলুর রহমান। অত্যন্ত সহজ সরল একটা লোক, কথা খুব কম বলে, কিন্তু প্রচণ্ড মেধাবী। যাই হোক বন্ধুরা, সে প্রতিদিন আমাকে পড়ায়। আমিও খুব মনোযোগ সহকারে পড়ি। আসলে তার পুরানোর কৌশল অত্যন্ত চমৎকার ছিল। আমি দুর্বল ছাত্র ছিলাম, তারপরও আমি তার পড়ানোর কৌশল খুব সহজেই বুঝতে পারতাম। এইভাবে পড়তে পড়তে আমি প্রায়ই আমার লজিং মাস্টারের নিকট 2 থেকে 3 মাস বললাম, মোটামুটি আমি অনেকটা এগিয়ে গেছি তার পড়ানোর ফলে। কি বলবো তোমাদেরকে বন্ধুরা, আমার লজিং মাস্টারকে দেখে আমার খুব ভালো লেগে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তার এখানে 3 থেকে 4 মাস পড়লাম। এই 3 থেকে 4 মাসের ভিতরে আমি তাকে যতটুকু চিনলাম, সে কোনোদিন একটি সেকেন্ডের জন্য আমাদের দিকে বাজে নজরে তাকায়নি। আস্তে আস্তে কেমন করে যেন আমি আমার লজিং মাস্টারের প্রেমে পড়ে যাই। কিন্তু আমি তো মাত্র ক্লাস 8-এ পড়ি, সে কি আমাকে গ্রহণ করবে? আর তাছাড়াও তাকে আমি বলতে দ্বিধাবোধ করতেছি, কারণ সে তো আমার চাইতে বয়স অনেক বড়। যতই দেখছি তাকে, ততই তার প্রেমে পড়ে যাচ্ছি। কি করব বুঝতে পারছিলাম না। বয়স কম ছিল তো, তাই ভেবে পাচ্ছিলাম না কি করব। আবেগী মন ছিল তখন বন্ধুরা আমার। কিন্তু লজিং মাস্টারকে তো আমার খুব পছন্দ হয়েছে। যেভাবেই হোক তাকে আমার প্রেমের ফাঁদে ফেলতে হবে, যে কোনো কিছুর বিনিময় হোক।
আমি তাকে চাই। বয়স তখন 14 আমার। রঙিন স্বপ্ন, রঙিন সব কিছু। যেদিকেই তাকাই শুধু রঙিন রঙিন মনে হয়। রাতে পড়তে বসে শুধু স্যারের কথাই মনে পড়ে। কি করি বুঝতে পারতেছি না। কিভাবে স্যারকে বলি, স্যারকে কিভাবে আপন করে পেতে পারি। এই চিন্তা করতে করতে হঠাৎ করে মাথার মধ্যে একটা আইডিয়া এলো। ভাবলাম স্যারের সাথে আমার এমন কিছু করতে হবে যাতে স্যার আমার প্রতি আকৃষ্ট হয়, আমার দিকে ভালোবাসার নজরে তাকায়, মায়া নজরে তাকায়। তাহলে হয়তো স্যারকে আমার পক্ষে দুর্বল করা সম্ভব। পরের দিন আমি একটি জিন্সের প্যান্ট আর একটি টি শার্ট পরলাম, যাতে আমাকে খুব আকর্ষণীয় লাগে। আমার সবকিছু যেন খুব ভালো করে বোঝ যায়, সে যাতে আমাকে খুব ভালো করে অনুধাবন করতে পারে। যেই চিন্তা সেই কাজ। পরের দিন খুব ফ্রেশ হয়ে খুব ভালো করে সেজেগুজে, মানে নিজেকে খুব আকর্ষণীয় করে স্যারের সামনে পড়তে বসলাম। আর সেই সাথে একটি বিদেশি সুগন্ধি আমার জামাতে খুব ভালো করে লাগিয়েছিলাম। আমি স্যারের কাছে পড়তে গেলেই স্যার আমার গায়ের এত সুন্দর সুগন্ধি দেখেই একটু ভালো করে নিঃশ্বাস নেয়ার চেষ্টা করছি। আর আমি যে এত সুন্দর করে সাজুগুজু করে আমার আকর্ষণীয় সবগুলো যাতে বোঝা যায় এমনভাবে সাজগোজ করে গেলাম। তা দেখে স্যার আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমি বললাম, স্যার কি দেখছেন? তখন স্যার একটু ততভত খেয়ে গেল। তখন আমি স্যারকে একটু মজা করে বললাম, স্যার দেখুন, একটু ভালো করে দেখুন আপনার রাজকুমারীকে। আপনি চাইলেই এই রাজকুমারীর মালিক হতে পারেন। আপনার জন্য সকল দুয়ার খোলা। আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে স্যার যেন একটু শরমের ঘাবড়ে গেল। এত লাজুক টাইপের মানুষ আমি আমার জীবনে দেখি নাই। যাই হোক, সেদিন পড়তে বসে স্যার আমার দিকে অপলক দৃষ্টিতে মাঝে মধ্যে দেখলাম তাকিয়ে রইল। মনে মনে ভাবলাম, আমার ঔষধে কাজ হয়েছে। এভাবে স্যারকে আমি আমার প্রতি আকর্ষিত করার চেষ্টা করছি। কিন্তু স্যার তার দিক থেকে ছিল খুব অটল। এভাবে চেষ্টা করতে করতে প্রায় 3 থেকে 4 মাস চেষ্টা করলাম। তারপরও স্যারকে কোনোভাবেই আমার প্রেমের ফাঁদে ফেলতে পারি নাই। তারপর একদিন ভাবলাম, যেভাবেই হোক আমি আমার লজিং মাস্টার অর্থাৎ আমার স্যারকে আমার প্রেমে ফেলতেই হবে। কোনোভাবেই যখন আমি আমার স্যারকে আমার প্রেমের ফাঁদে ফেলতে পারছিলাম না, তখন বাধ্য হয়ে একদিন গভীর রাতে স্যারের রুমে গিয়ে আমি প্রবেশ করলাম। আস্তে আস্তে আমি দরজা খুলে প্রবেশ করলাম। তখন আমার আব্বু আম্মু ভাই বোন সবাই ছিল ঘুমানোর অবস্থায়। স্যারের রুমে ঢুকে প্রথমত আমি লাইটটা অন করলাম। লাইটটা অন করে ঘুমানো অবস্থায় ঘুমন্ত মুখটার প্রতি খুব ভালো করে নজর দিয়ে অনেকক্ষণ চেয়ে রইলাম। আমি যখন স্যারকে দেখতে ব্যস্ত মায়ার নজরে অনেকক্ষণ চেয়ে রইলাম। চেয়ে থাকার কিছুক্ষণ পর দেখলাম লাইটের আলোতে স্যারের ঘুম ভেঙে যায় এবং সে চোখ মিলিয়ে আমাকে দেখতে পায়। গভীর রাতে তার রুমে আমাকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। আমাকে দেখে সে কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, পুতুল, তুমি এখানে কি করছো? যাও, এখান থেকে যাও। কেউ দেখে ফেললে আমার কলঙ্ক হয়ে যাবে, আমার বদনাম হয়ে যাবে। আমি বললাম, স্যার, আপনি কি আমার মনের ভাষা বুঝেন না? আপনি কি আমার আবেগ বোঝেন না? আপনি কি আমার ভালোবাসা বুঝেন না? এত রাতে একটি মেয়ে কেন আপনার কাছে এসেছে? আপনি বুঝেন না? নাকি বুঝেও না বুঝার ভান করছেন? আর কত কষ্ট দিবেন আমাকে? আজকে যদি আপনি আমার ভালোবাসা গ্রহণ না করেন, তাহলে আমি আর এখান থেকে যাব না। কোনোভাবেই যাব না। যা হবার হোক। আমি আপনাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আপনি আমার অন্তরে গিতে গেছেন। আপনাকে ছাড়া আমার বাঁচা সম্ভব না। আমি অনেক চিন্তা করে দেখেছি। আমার মান সম্মানের চাইতে আপনি বড়। আপনাকে হারালে আমি শেষ হয়ে যাব। আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে স্যার শুধু হাঁ করে তাকিয়ে রইল। কিছুই বলল না। কিছুক্ষণ চুপ করে থাকার পর স্যার আমাকে বলল, আচ্ছা সাইমা, তুমি এবার যাও। আমি বিষয়টা কালকে ভেবে দেখছি। আমি বললাম, না, কালকে না। আপনাকে যা বলার আজকে বলতে হবে। নাইলে আমি এখান থেকে যাব না।
আমার এই একঘেয়েমি দেখে স্যার আমাকে বলল, আচ্ছা ঠিক আছে সাইমা, যাও, আমি তোমাকে ভালোবাসি, এবার তুমি যাও। আমি বললাম না, আপনার মুখের কথায় আমি বিশ্বাস করি না। আপনি যে আমাকে ভালোবাসেন, এর একটি প্রমাণ আমাকে দিতে হবে, নইলে আমি এখান থেকে যাব না। আমার কথা শুনে স্যার খুব হতবাক হয়ে বলল, আচ্ছা ঠিক আছে সাইমা, কি করলে তুমি বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? তারপর আমি বললাম, স্যার, আপনি আমার সাথে আজকে রাতে একটি কাজ করতে হবে। যদি এই কাজটি করেন, তাহলে ভাববো আপনি আমাকে ভালোবাসেন। আপনি আমাকে কোনোদিন ছেড়ে চলে যেতে পারবেন না। তখন স্যার আমাকে বলল, কি কাজ সাইমা? কি করলে তুমি খুশি? তারপর আমি স্যারকে বললাম, স্যার, এই গভীর রাতে একটি ছেলে, একটি মেয়ে, একাকিত্বে, একটি রুমে কি চাইতে পারে তা আপনি বুঝেন না। স্যার আমাকে বলল, সায়মা প্লিজ, আমার মাথায় এখন কোনো কাজ করতেছে না। কি চাও তুমি? আমাকে একটু খুলে বল। আসলে আমার স্যার যে এত বোকা, তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। এত বয়স হয়ে গেছে, কিন্তু প্রেম কি জিনিস, আবেগ কি জিনিস, কিছুই তার মধ্যে নেই। আমি ভাবলাম এটাই তো আমার জন্য ভালো হলো। তার এখানে আমি আমার প্রেমের ফুল ফুটিয়ে তুলব, যেখানে রাজত্ব করব শুধু আমি একলা। তারপর আমি স্যারকে বললাম, ও স্যার, তাহলে আপনি কিছুই বুঝতেছেন না। আপনি আমার সাথে কি করতে হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মোবাইলটা দেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি আমার সাথে এখন এই মুহূর্তে কি করলে আমি খুশি। তারপর স্যার বাধ্য ছেলের মত তার মোবাইলটা আমার এখানে দিয়ে দিলেন। আমি একটি সাইটে ঢুকলাম। ঢুকে গিয়ে আমি তাকে কিছু অন্যরকম ভিডিও ফুটে দেখালাম। স্যারকে এইসব ভিডিও ফুটেজ দেখানোর পর স্যারের মধ্যে একটু অন্যরকম অনুভূতি আমি লক্ষ্য করলাম। তারপর স্যার আমাকে বলল, সায়মা তুমি এত কিছু জানো কিভাবে? আমি বললাম, স্যার, আমি একটা উন্নত ফ্যামিলিতে বড় হয়েছি, আর দুনিয়ার এই সব কিছু আমি খুব ভালো করেই জানি। আমার অভিজ্ঞতা আর এক্সপেরিয়েন্স দেখে স্যার তো অবাক হয়ে গেল। তারপর আমি স্যারকে বললাম, স্যার, আরেকটা মজার জিনিস পেয়েছি, প্লিজ স্যার এটা একটু দেখেন। স্যার এটা প্রথম 2 থেকে 4 মিনিট খুব ভালো করে মনোযোগ সহকারে দেখল। দেখার পর দেখি স্যারের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেল। আমি বুঝতেই পারলাম না, এত একটা শান্ত মানুষ কিভাবে অশান্ত হয়ে উঠল। কিছুক্ষণ পর স্যারের মধ্যে ভিন্ন এক রূপ দেখতে পেলাম, যে রূপটাই মূলত আমি স্যারের কাছ থেকে প্রতিনিয়তই আশা করতাম। প্রথমত আমি ভেবেছিলাম স্যার হয়তো খুব সহজ সরল, সে খুব একটা বেশি বোঝে না। কিন্তু যখন তার পুরোপুরি অভিজ্ঞতাটা আমার এখানে প্রয়োগ করল, তখন আমি বুঝতে পেরেছিলাম সে কত ভয়ানক, কিভাবে তছঞ্চ করেছিল আমাকে 1 থেকে 2টি ঘন্টা। আসলে বন্ধুরা, আমার আবেগ একটু বেশি ছিল। খুব কম বয়সেই অনেক আবেগী হয়ে গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম আমি হয়তো অনেক শক্তিশালী, আমার সাথে স্যার হয়তো কোনোভাবেই পারবে না। কিন্তু স্যার যখন আমার এখানে আক্রমণ আনতে শুরু করল, তখন আমি বুঝতে পারলাম তার আক্রমণ কত হিংসাত্মক, কত ভয়ঙ্কর, কত রোমান্টিক ছিল। সে যখন তার পরিপূর্ণ পাওয়ার আমার এখানে প্রয়োগ করেছিল, তখন আমার কাছে মনে হয়েছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তবুও আমি তার প্রেমের পূজারীই ছিলাম। এইভাবে তার কাছ থেকে প্রথম দিন আমি আমার অধিকার আদায় করেছিলাম। তারপর থেকে তার এখান থেকে কিছুটা লজ্জা শরম কমে গিয়েছিল, বিশেষ করে আমার প্রতি। সেও প্রতিদিন রাতে আমাকে খুঁজত, আমিও তাকে খুঁজতাম। শেষ পর্যন্ত 2টি দেহ ছিল, কিন্তু মন ছিল একটি। তাকে ছাড়া আমার কিছু ভালো লাগত না, আমাকে ছাড়া তার কিছু ভালো লাগত না। এভাবে চলতে চলতে তার সাথে আমার বারবার ঘনিষ্ঠ হতে হয়েছে। একটা পর্যায়ে গেল, সে আমাকে ছাড়া একটা মুহূর্ত চলতে পারে না, আমিও তাকে ছাড়া একটা মুহূর্ত চলতে পারি না। এভাবে চলতে চলতে 2 থেকে 3 মাস পর হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। আমার মধ্যে কেমন জানি বমি বমি ভাব আসে। তারপর ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে বলে আমি নাকি সন্তান সম্ভাবা। বিষয়টি আমার আম্মু শুনে হতবাক হয়ে গেল, আর বলল,
সায়মা, কে তোর এত বড় সর্বনাশ করেছে? আর তুই বা কি করে আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করলি? লোক সমাজে এখন আমি মুখ দেখাবো কি করে? তারপর আমি আম্মুর কাছে বিষয়টি সম্পূর্ণ খুলে বলি। তারপর আমার আম্মু আব্বু আর কি করবে? আর তো কিছু করার নাই। যা হবার তো হয়ে গেছে। তারপর আমার আম্মু আব্বু মিলে আমাকে স্যারের সাথে বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর আমাদের ঘর উজাড় করে একটি কন্যা সন্তান জন্ম নিল। কন্যা সন্তান পেয়ে আমি, আমার স্বামী এবং আমার আত্মীয় স্বজন সবাই খুশি। সবকিছু মিলিয়ে বন্ধুরা, এখন আমি মোটামুটি সুখে আছি। কিন্তু কিন্তু মনের ভেতর কিছুটা কষ্ট। এত অল্প বয়সে আমি সন্তানের মা হয়ে গেলাম। সন্তানকে দেখাশোনা, সংসারে দেখাশোনা, এক কথায় পরিবারের মধ্যেই আমার জীবনটা বন্দী অবস্থায় কাটে। জীবনের সমস্ত স্বপ্ন, লেখাপড়া, চাকরি বাকরি সবকিছু মাটি হয়ে গেল শুধুমাত্র একটি ভুলের কারণে। যাই হোক বন্ধুরা, তবু ভালোই আছি। তোমরা সকলেই আমার জন্য দোয়া করবা। আমার কলিজার বন্ধুরা, গল্পটি থেকে তোমরা কি শিখতে পেলে তা নিশ্চয়ই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের নীলু আপু চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। শোভা আর কুমার গোপাল আর দীপ্তিদের বাড়িতে বেড়াতে এসেছে। গোপাল হচ্ছে কুমারের ভাই এবং তাদের একটি ১৯ বছরের ছেলে আছে, অজয়। যে সিনেমাটি তারা দেখছিল সেটিতে কিছু এমন দৃশ্য ছিল। যখন একটি ছবি শুরু হয়, অজয় টিভির সামনে থেকে উঠে যায়। ছেলেটির বাবা মা গোপাল ও দীপ্তি থমকে গিয়েছিল, কিন্তু অজয় বুদ্ধিমানের মতো আগেই রুম থেকে চলে যায়। তারা সবাই মাত্রই আসলো, তাই আর উপরের ঘরে যাওয়া হয় নাই। যদিও চাকরটা ব্যাগেজগুলো উপরের গেস্টরুমে নিয়ে গেছে। গোপাল আর কুমার লালপানি খাচ্ছে, সাথে মহিলারাও। হোক, এটি একটি রক্ষণশীল পরিবার এবং পরিবারের সবাই গুরুজনদের সম্মান করে। মহিলারা সিথিতে সিঁদুর দেয় আর মঙ্গলসূতা পরে এবং বাড়িতে শাড়ি পরে। দীপ্তি, বাড়ির বড় বউ, যে একটি বড় শহর থেকে এসেছে, এখন স্বামীর সাথে ঢাকাতে থাকে। আর ছোট বউ এসেছে একটি ছোট শহর থেকে, যদিও দুইজনেই স্মার্ট। বাইরে বেড়াতে গেলে দুইজনেই স্মার্ট হয়ে চলে এবং দুজনের বয়সের তফাৎ মাত্র ৩ বছর। দুইজনের সম্পর্ক অনেকটা আপন বোনের চেয়েও বেশি কিছু। তারা তাদের ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনা করে। সেখানে তাদের ব্যক্তিগত পছন্দের কথা ছাড়াও তাদের প্রতিদিনের বিষয়ও থাকে। যদিও তারা শহরে বড় হয়েছে, অজয়ের বেড়ে ওঠার সাথে তাতে অনেক পার্থক্য রয়েছে। অজয় বেড়ে উঠেছে একটি নগরে যেখানে ব্যক্তি স্বাধীনতা অনেক বেশি। ফলে তার শারীরের বৃদ্ধির তুলনায় মানসিক বৃদ্ধি বেশি। যাই হোক, টিভিতে দৃশ্য শুরু হওয়ার সাথে সাথে অজয় রুম থেকে নিজের রুমে চলে যায়। অজয় তার শৈশবের বেশ কিছু সময় তার চাচা চাচির বাড়িতে কাটিয়েছে। তার ছেলেবেলায় শোভা চাচি মাঝে মাঝে তাকে গোসল করিয়ে দিত। শোভা জানে কুমারের লুকানো কিছু বই অজয় তাদের বাড়িতে লুকিয়ে পড়ত। যখন টিভিতে সেই বড়দের ছবিটা শুরু হয়, অজয় তাড়াতাড়ি তার রুমে চলে যায়। শোভার কাছে এটা স্বাভাবিক মনে হলেও মনে মনে অন্য কিছু হয়। অজয় এই কয়েক বছরে বেশ বড় হয়ে গেছে, তার কিশোর মনে পুরুষের আভাস দেখতে পেয়েছে শোভা। অজয় রুম থেকে চলে যাবার কিছু সময় পর গোপাল আর দীপ্তিও ঘুমের অজুহাতে রুমে চলে যায়, যদিও দুপুরে খাবার পর তারা একবার ঘুমিয়েছিল। শোভা বুঝতে পেরেছিল কেন গোপাল দীপ্তিকে ঘুমাতে যাবার তাড়া দিচ্ছিল। আসলে টিভির ওই ছবি ঘরের সবাইকে এমন করেছিল। রুম থেকে চলে যাবার সময় অবশ্য দীপ্তি লজ্জায় চোখ নামিয়ে রেখেছিল, বুঝতে পেরেছিল শোভা জানে তারা কি জন্য এত তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছে। শোভা টিভি দেখতে দেখতে সোফাতেই ঘুমিয়ে পড়েছিল, তাই বুঝতে পারে নাই কখন যে কুমার তাদের রুমে চলে গেছে। আসলে দীর্ঘ জার্নি করে তারা দুজনেই ক্লান্ত হয়ে গিয়েছিল। হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে শোভা দেখতে পেল ড্রয়িং রুমে কেউ নেই, চারদিক নিস্তব্ধ, শুধু টিভির আওয়াজ ছাড়া। শোভা টিভিটা বন্ধ করার সাথে সাথে একটা অদ্ভুত কিন্তু পরিচিত আওয়াজ শুনতে পেল। শব্দটা উপরের ঘর থেকে আসছে।
কোনো সন্দেহ নেই গোপাল দীপ্তিকে ভালমতোই দিতেছে, কারণ তাদের রুম থেকে আসা দীপ্তির মধুর কথাগুলো সহ ভেসে আসছিল কিছু শব্দ। তারপর সে গোপালকে শব্দ করে উঠতে শুনল, বোঝা গেল গোপাল তার সাদা পানি ঢালছে। গোপাল তার বুকে ভালি দেয়। দীপ্তি আর গোপালের দৃশ্য শোভাকেও এমন করে দিল। টিভির ছবিটা ছিল একটা মেয়েকে একটা ছেলে দেয়। এই রকম কিছু দৃশ্য শোভা আগেও দেখেছে আর কলেজ লাইফের বেশ কিছু অভিজ্ঞতাও আছে। শোভা শাড়ির আঁচলটা আরও টেনে নিল, টিভির দৃশ্য আর দপ্তিগোপালের এমন শব্দ শোভার মনে এক শীতল অনুভব বইয়ে দিল। বাবা-মার আওয়াজ কি অজয় শুনতে পায়? আর কুমার, কোথায় সে? শোভাও কুমারের খোঁজ শুরু করে। উপরে উঠে শোভা দিক হারিয়ে ফেলে। হতে পারে এটা লালপানি আর ঘুমের প্রভাব। তাছাড়া দীপ্তিরা এই বাসাতে নতুন শিফট হয়েছে আর শোভারাও এর আগে এই বাসায় আসেনি। দীপ্তির করা শব্দ এখনও তার কানে ঝংকার তুলছে। উপরে 2টি রুমের দরজা খোলা। এগুলো বেডরুম হতে পারে না। বাকি 3টা বন্ধ, কোনোটার মধ্যে কুমার ঘুমিয়েছে। লালপানির প্রভাব ইতিমধ্যে শোভার উপর পড়তে শুরু করেছে। কি হবে যদি সে গোপাল আর দীপ্তির ঘরে ঢুকে পড়ে? শোভা নিজের মনে হাসল, মাথাটা ঝাঁকাল। তাকে তাড়াতাড়ি ঘরে ঢুকতে হবে। শোভা চিন্তা করছে কোনো রুম থেকে দীপ্তির শব্দ আসছিল। চিন্তা করে সে একটা দরজা একটু সরিয়ে নিল, ঘরের ভিতর থেকে কোনো শব্দ আসছে না। আর বিছানার উপরেও একটি মানুষ দেখা যাচ্ছে। বাইরের ল্যাম্পপোস্টের আলোতে ঘর ভালোই দেখা যাচ্ছে। না, ঘরটা গোপাল দীপ্তির নয়। শোভা ঘরে ঢুকে পড়ল। কুমারের জন্য স্পেশাল প্ল্যান আছে। বিছানার চাদরটা পায়ের দিক থেকে তুলে শোভা মাঝে বসল। এরপর শোভা জোর করে কুমারের নাড়ানো বন্ধ করল। সে বেড সুইচের দিকে হাত বাড়াল। কিন্তু কুমারের হাত সুইচে আগে হাত পড়ল। এ কি, এত কুমার নয়, এ অজয়। অজয়ের ঘুমের ঘোরে মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে। অজয় বাতি জ্বালল আর তার চাচিকে পেল। ছেলে আর চাচি একে অপরের দিকে থমকে আর চোখে দেখছে। অজয় জানে সময় নষ্ট করা যাবে না, যা করার এখনই করতে হবে। তাছাড়া চাচি নিজে তার রুমে এসেছে। কি চাচি থেমে গেলেন কেন? শোভা এক মুহূর্ত থেমে বলল, বাবা, ভুল হয়ে গেছে। আমি জানতাম না এটা তোমার রুম। কি সে অনুনয়ের সাথে অজয়ের দিকে তাকাল। এটা কি শুরু করছিস তোর চাচি হয়ে? আমি এরপর অজয় সব কথা বলে তখন শোভা বলে। সেটা ছিল ছোটবেলার কথা। শোভা বিড়বিড় করে বলল। অজয় ডাকল, চাচি আসছে না গি। শোভা বুঝতে পারছে সে ক্রমে ক্রমে আগ্রহী হয়ে যাচ্ছে। অজয়ের আহ্বান যেন স্বর্গীয় সুখের জানান দিচ্ছে। শোভার চিন্তা করতে কিছু সময় লাগল। সে ঝুঁকল অজয়ের কপালের জন্য। তার ইচ্ছা ছিল ছোট্ট একটা বিদায় দিয়ে চলে যাবে, কিন্তু দেবার সময় শোভার আঁচল কাঁধ থেকে খসে পড়ে, যা অজয়কে অন্য একটি সংকেত দিল। চাচিকু, অজয় ফিসফিসিয়ে ডাকে। বল বাবা। কি? শোভা বাতাসে মুখ দিয়ে শব্দ করে, যা সে অজয়ের ছোটবেলায় অজয়কে খাবার খাওয়ানোর সময় করে থাকত। কিন্তু আজকের দিনটি সম্পূর্ণ আলাদা। তুমি জান বাবা, আমাদের এসব করা ঠিক হচ্ছে না। কি? শোভা ফিসফিস করে বলে। কিন্তু আমরা তো কিছুই করছি না। অজয় হাত বাড়াতেই শোভা আটকে দেয়। কি হয়েছে চাচি? জিজ্ঞেস করে অজয়। শোভা মাথা নাড়ায় যেন কিছু হয়নি। সে বুঝতে পারে সে এক বিপজ্জনক মুহূর্তে আছে। তার এই রুমে প্রবেশ করাই উচিত হয়নি। সে দাঁড়াতে চায়। ও তার মন চিৎকার করে উঠে। এটা অবৈধ। এটি তার ভাসুরের ছেলে। এটা চিন্তারও বাইরে।